গতদিন আমরা দেখেছি যে তোমার অ্যাক্সিয়ালি লোডেড বারের ক্ষেত্রে বা অ্যাক্সিয়ালি লোডেড মেম্বারের ক্ষেত্রে যদি তার ক্রস সেকশনাল এরিয়া কনস্ট্যান্ট থাকে এবং তার উপরে যদি একটা ফিক্সড অ্যাক্সিয়াল লোড অ্যাপ্লাইড থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশন করে বের করেছিলাম যে তার ডিফরমেশন ভ্যালুটা হয় বা অ্যাক্সিয়াল ইলংগেশন অর কন্ট্রাকশন। যদি টেনশনে থাকে তাহলে ইলংগেশন হবে, যদি কন্ট্রাকশনে কম্প্রেশনে থাকে তাহলে কন্ট্রাকশন হবে। সো অ্যাক্সিয়াল ডিফরমেশনের ভ্যালু হয় PL/AE। এটা আমরা গত ক্লাসে দেখে গিয়েছি। এরপরে আমরা যেটা বলেছিলাম তোমাদেরকে যে একটা ছোট প্রবলেম ছিল, বলেছিলাম যে এটা তোমরা করে আসতে, হোপফুলি করে আসছো। এখানে কি দেওয়া ছিল তোমার 2000, 1000 এবং 1500 mm লেন্থে 3 সাইজের 3টা বার একসাথে জোড়া দেওয়া আছে দেখানো ছিল এবং বারগুলার উপরে P1, P2, P3, P4 এই ধরনের লোড অ্যাপ্লাইড আছে এটাও দেখানো ছিল, যেখানে এখানে আমাদের P1, P2, P3, P4 এগুলার ম্যাগনিটিউড দেওয়া ছিল। অন টপ অফ দ্যাট আমাদের দেওয়া ছিল কি ক্রস সেকশনাল এরিয়া বারের কত সেটাও দেওয়া ছিল, যে এই পার্টে এবং এই পার্টে বা তোমার OB অ্যান্ড CD এই দুই পার্টের জন্য বলা ছিল 1000 mm স্কোয়ার, এবং যেটা ছবিতে মোটা দেখা যাচ্ছে পার্ট BC সেখানে বলা ছিল 2000 mm স্কোয়ার। আরো আমাদের ইকুয়েশনে আমরা দেখেছি যে PL/AE পি ভ্যালুগুলো হয়তো পাওয়া যাবে এখান থেকে, এল তো ছবিতেই দেওয়া আছে, এও দেওয়া আছে, তাহলে মিসিং যেটা ছিল 200 GPa E এর ভ্যালু সেটাও দেওয়া ছিল। তাহলে আমরা বলছিলাম যে তোমরা দেখে এসো এটা কিভাবে করতে হয়, কারণ ফর্মুলা একটাই PL/AE। তাহলে যদি আমি ইন্ডিভিজুয়ালি যেখানে যেখানে আমার কনস্ট্যান্ট জিনিস পাওয়া যায় সেখান থেকে আমি বের করতে পারি PL/AE, সবগুলো সাম আপ করলে ইভেনচুয়ালি টোটাল PL/AE বা এক পয়েন্টের এক এক্সট্রিম এজের তুলনায় আরেক এক্সট্রিম এজের কতটা মুভমেন্ট হলো সেটা আমরা বের করতে পারবো। এটা করতে গেলে আসলে আমাদের যেটা দেখতে হয় যে ফর্মুলা হচ্ছে PL/AE। এল, এ এবং ই খুব ডিস্টিংক্ট এই ছবিতে আছে, কাজে এগুলি নিয়ে সমস্যা নেই। তাহলে পি বা অ্যাক্সিয়াল লোড ভ্যালুটা কত সেটা আমাদের বোঝা দরকার। সো অ্যাক্সিয়াল লোড ভ্যালু যদি আমরা বুঝতে চাই, আমরা ফার্স্ট ইয়ারে মেথড অফ সেকশন শিখে এসেছি। ফার্স্ট ইয়ারে যখন তোমরা ট্রাস জাতীয় জিনিস অ্যানালাইসিস করেছিল তখন তোমাদের কি ছিল, অ্যানালাইসিস করার জন্য দুইটা মেথড অবশ্যই পড়ানো হয়েছিল, একটা ছিল জয়েন্ট টু জয়েন্ট মেথড আর একটা ছিল মেথড অফ সেকশন। তাহলে এখন জয়েন্ট টু জয়েন্ট মেথডে এখানে কাজ হবে না, কারণ আমি মেম্বারের অ্যাক্সিয়াল ফোর্স বের করতে চাচ্ছি অ্যাট এ গিভেন পয়েন্ট উইদিন দ্য মেম্বার্স লেন্থ। সেই ক্ষেত্রে আমি মেথড অফ সেকশনে যদি যাই, মনে করো যে কোনো ডিস্টেন্স, এখান থেকে একটা ভ্যারিয়েবল ডিস্টেন্স ES থেকে ভ্যারিয়েবল একটা ডিস্টেন্সে একটা সেকশন কাটলাম AA, সেটার ফ্রি বডি আঁকলাম। তাহলে এখানে যদি তোমার P1 থাকে, P1 এর ভ্যালুটা আমরা দেখে আসি, P1 হচ্ছে 100 কিলোনিউটন। সো এখানে যদি 100 কিলোনিউটন হয় তাহলে সাম অফ Fx ইজ ইকুয়াল টু 0 বা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যেটা আমার সেটা স্যাটিসফাই করার জন্য আমার কি হবে, ইন্টারনাল ফোর্স এই লোকেশনে হতে হবে 100 কিলোনিউটন, 100 কিলোনিউটন। এখন আমরা যদি লক্ষ্য করি যে এটা কোনো ফিক্সড লোকেশন ছিল না, এটা এমন ভাবে কাটা হয়েছে যে আসলে এই জায়গায় কাটলেও ভ্যালিড, এই জায়গায় কাটলেও ভ্যালিড, এই জায়গায় কাটলেও, বা একদম বি এর জাস্ট বরাবর লেফটে কাটলেও ভ্যালিড। ঠিক আছে, লেফট মানে হলো যে ডেল্টা এক্স লেফটে, যেখানে ডেল্টা এক্স টেন্ডস টু 0। সো সেই পরিমাণ দূরত্বে আমরা কাটলেও এটা তোমার এরকমই হবে আর কি, একই ভ্যালু হবে। সো বোঝা গেল যে ও থেকে বি পর্যন্ত আসলে অ্যাক্সিয়াল লোড হচ্ছে 100 কিলোনিউটন। তাহলে ফাইন, একইভাবে মেথড অফ সেকশন আমরা কাটি বিটুইন বি অ্যান্ড সি। এখনো আমরা একটা র্যান্ডম লোকেশনে কাটলাম যেটা বি এবং সি এর মাঝখানে থাকবে, অন্য দিকে না, মানে বি এর বাঁয়েও না, বি এর ডানেও না, সি এর ডানেও না। তাহলে এটা বি এর ডানে এবং সি এর বাঁয়ে থাকবে, যেখানে ডান বামের ডেফিনেশন হলো তোমার একদম এটার ডানে ডেল এক্স ডানেও হইতে পারে যেখানে ডেল এক্স টেন্ডস টু 0, এটার ডেল এক্স বাঁয়েও হইতে পারে যেখানে ডেল এক্স টেন্ডস টু 0, ইন বিটুইন যে কোনো জায়গাতে হতে পারে। কাটো ফ্রি বডি আঁকো আবার, তাহলে এইটুকু এই লেফট সাইডে ফ্রি বডি আঁকো, তাহলে P1 বসালা, P2 বসালা, আর এখানে একটা ইন্টারনাল আননোন ফোর্স N মনে করো, এটাও আমরা আননোন ফোর্স N ই বলেছিলাম। তাহলে এখানে ইন্টারনাল আননোন ফোর্স যদি N থাকে, সাম অফ Fx ইজ ইকুয়াল টু 0, দেখো তুমি কি বলবা, আননোন ফোর্স তো তুমি আগের থেকে জানো না এটা কম্প্রেশন আসবে, তুমি হয়তো এটা অ্যাওয়ে ফ্রম দ্য সেকশন, মানে রাইট সাইডে অ্যারোটা দেখাইলা এই সেকশনের উপরে এবং লিখলা N।
সাম অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে কি লিখবা -150 প্লাস 250 প্লাস n ইজ ইকুয়াল টু 0, তাহলে n সমান সমান আসে -150। তখন তুমি দেখাবে যে এটা এদিকে -150। সো আমরা যেটা বুঝলাম বি থেকে সি যেখানেই আমরা কাটি না কেন মেম্বারের ইন্টারনাল ফোর্স হবে বা অ্যাক্সিয়াল লোড হবে 150 কিলো নিউটন এবং সেটা হবে কম্প্রেশন। একইভাবে আবার কাট বিটুইন সি অ্যান্ড ডি, তাহলে এরকম একটা ছবি নিতে পারো। যারা একটু বেশি বুদ্ধিমান তারা আসলে বাম দিকেরটা নিবেই না, তারা নিবে ডান দিকেরটা। ডান দিকেরটা নিলে এইটা আঁকবা তুমি, তাহলে তোমার কি হবে, তুমি এরকম একটা রং ঠিক নাই, এনিওয়ে তুমি যেটা করবা সেটা হলো এরকম একটা সেগমেন্ট আঁকবা এবং সেটার উপরে লোডগুলা দেখাবা। তাহলে তোমার কি আছে, এইদিকে আছে তোমার P4, এটা হলো P4, আর তুমি away from the section এটা দেখালাম মনে করো n, তাহলে মাইনাস সাম অফ এফ এক্স ইজ ইকুয়াল টু যদি 0 করো -n প্লাস P4 সমান 0, তাহলে n ইজ ইকুয়াল টু P4 আসে, তার মানে এটা পজিটিভ আসে আর কি, তার মানে 50 কিলো নিউটনই আসবে। P4 এর মানটা যদি আমরা দেখে আসি, P4 এর মান ডেফিনেটলি কত ছিল খুঁজি আমরা, যে P4 ছিল 50, তাহলে এই যে যোগ বিয়োগ করলে এটা আলটিমেটলি 50ই আসবে আর কি, ঠিক আছে। সো আমরা যেটা করতে পারলাম যে মেম্বারের অ্যাক্সিয়াল লোডগুলো সব বের করে ফেলতে পারলাম। এখন আর কিছুই করার নেই, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে PL/AE আমি মুখে মুখে বলি, তোমরা বসায় দাও, বসায় আলাদা আলাদা ভাবে একসাথে যোগ করবা না, ঠিক আছে, আলাদা আলাদা ভ্যালু রাখবা। তাহলে প্রথমটার জন্য P কত, প্রথমটার জন্য P হলো 100 কিলো নিউটন। আমরা বলেছিলাম যে আমরা কনসিস্টেন্ট রাখবো ইউনিট গুলা, কনসিস্টেন্ট যদি ইউনিট রাখতে চাই PL/A এবং E এগুলার ইউনিট খেয়াল করি, তাহলে এরিয়া দেওয়া আছে মিলিমিটার স্কয়ারে। 200 জিপিএ মানে কত, আমরা প্রথমেই ডিসকাস করেছিলাম আরেকদিন যে জিপিএ এবং এমপিএ বা নিউটন পার স্কয়ার মিলিমিটার, এগুলার একটা রিলেশন আছে। সেই রিলেশনগুলা কি, গিগা প্যাসকেলরে তুমি মেগা প্যাসকেলে নিবা, আর 1 মেগা প্যাসকেল সমান হলো তোমার কি 1 নিউটন পার স্কয়ার মিলিমিটার। তাহলে এই রিলেশনগুলো যদি আমাদের জানা থাকে আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে নিউটনে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে আমরা যখন অঙ্ক করবো। তাহলে PL/AE বসাও, একটা করে বসাও আলাদা হবে, যে পি হলো তোমার এই মেম্বারের জন্য, ওবি মেম্বারের জন্য 100 কিলো নিউটন, এটাকে নিউটনে নিয়ে যাও 1000 দিয়ে গুণ করে, এল হলো 2000, এরিয়া হলো ভাগ করবা আর কি, এরপরে পি গুণ এল ভাগ করবা হলো এটা দিয়ে 1000 হলো ওবি এর এরিয়া, এবং 200 ইন্টু 10⁻³ নিউটন মিলিমিটার স্কয়ার। তাহলে তোমার এই দেখো এটা আসার কথা 100 কিলো নিউটন, সেটাকে তুমি নিউটনে নিয়ে গেলা 1000 দিয়ে গুণ করে, লেন্থ ছিল এল ছিল তোমার 2000 এবং এরিয়া ছিল তোমার 1000 মিলিমিটার স্কয়ার, আর 200 জিপিএ মানে হলো 200 ইন্টু 10⁻³ এমপিএ বা 200 ইন্টু 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কয়ার। তাহলে বসাইলা, এই হলো তোমার কোথা থেকে কোথায়, ও থেকে বি পর্যন্ত তোমার যেই ইকুয়েশনটা PL/AE সেটা, ঠিক আছে, এটা বসালে। একইভাবে আমাদের বাকিগুলাও ফোর্স আমরা ক্যালকুলেট করে ফেলেছি। তাহলে বি থেকে সি এর জন্য আমরা PL/AE, সি থেকে ডি এর জন্য PL/AE করব। একইভাবে এই ভ্যালুগুলা এটাতে যেভাবে বসালাম এক্স্যাক্টলি সেম ভাবে এরিয়া দেওয়া আছে, ই এর ভ্যালু দেওয়া আছে, ছবিতে লেন্থও দেওয়া আছে, এবং আমরা অ্যাক্সিয়াল ফোর্সটা বের করে নিয়ে এসেছি কিলো নিউটনে, সেটাকে আমরা ইভেন্চুয়ালি 1000 দিয়ে গুণ করে, এই 1000 দিয়ে গুণ করে নিউটনে লিখলাম। যখন টেনশন ভ্যালুটা প্লাস, যখন কম্প্রেশন ভ্যালুটা মাইনাস। তাহলে আমরা এগুলি আলাদা ভাবে ক্যালকুলেট করে ফেলবো। ক্যালকুলেট করে ভ্যালুগুলো যদি আমরা লিখি তাহলে কি আসে দেখো, এটার জন্য আসলো 1 mm, এটার জন্য -0.375 mm, আর এটার জন্য আবার 0.375 mm। তাহলে যোগ করার পরে 1 mm, তার মানে কি 1 mm লম্বা হচ্ছে। তার মানে আমার প্রশ্ন ছিল যে তোমার একদম বায়ের পয়েন্ট যেটা ছিল ও, সেটার রেসপেক্টে তোমার একদম ডানের পয়েন্ট যেটা ডি কতটা সরবে জানতে চেয়েছিল। যেহেতু টোটাল ডিফরমেশন আমরা যোগ করেছি ও এর রেসপেক্টে ডি, তাহলে কত সরবে, তোমার 1 মিলিমিটার সরবে। ঠিক আছে, এটা হলো তোমার স্ট্রেট ফরওয়ার্ড যে প্রশ্নটা ছিল সেটার উত্তর। ঠিক আছে, ডিটারমাইন দ্য রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট ডি ফ্রম ও। এখন অঙ্ক তো আসলে এত সোজা হয় না, কাজে আসলে পরীক্ষায় আমরা আশাও করব না জাস্ট এরকম ছোট একটা জিনিস আমাদের কাছে যাবে।
টকিং অফ পরীক্ষা, তোমরা আমাকে ডেট ঠিক করে জানাবা যে ক্লাস টেস্ট কবে দিতে চাও, কারণ তোমাদের নিশ্চয়ই জানা আছে আমাদের ক্লাস টেস্টও দিতে হবে এবং ইভেন্চুয়ালি আমাদের টার্ম ফাইনালও যেতে হবে। টার্ম ফাইনাল হোপফুলি আমাদের ইন পার্সনই হবে, বসেই তোমরা দিবা ক্লাসরুমে পরীক্ষা। আর ইন বিটুইন যদি গভর্নমেন্ট ইউনিভার্সিটি খুলে দেওয়া অ্যালাউ করে, সেই ক্ষেত্রে মানে খুলে দেওয়া অ্যালাউ করে মানে হলগুলা খুলতে অ্যালাউ করে আর কি, সেই ক্ষেত্রে হয়তো আমাদের যতদিন অনলাইন ক্লাস হয় অনলাইনের অ্যাসেসমেন্ট, এরপরে যখন ফিজিক্যাল ক্লাস যদি ইফ দ্যাট হ্যাপেন্স তখন ফিজিক্যালি আমাদের ক্লাস টেস্ট হবে আর কি। যাই হোক, এখন তাহলে তোমরা সিআর এর দায়িত্ব হলো আজকে আমাকে রাত্রেবেলা জানাবা তোমাদের নিজেদের মধ্যে আলাপ করে যে কবে ক্লাস টেস্ট দিতে চাও। এনিওয়ে আমরা মুভ ব্যাক করি আমাদের যেখানে। স্যার, এটা পরে ক্লাস টেস্টের ব্যাপারে আমার স্যার এই ম্যাথ নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যদি মনে করেন আমাদের যেহেতু দেখতেছি এখানে প্রত্যেকটা এই তিনটা পার্ট বা সেকশনের জন্য তিনটা আলাদা আলাদা ফোর্স পাচ্ছি, আবার তিনটা আলাদা আলাদা ডিফর্মেশন আসছে, তো আমাকে যদি এখানে বের করতে বলে যে ওই ক্রস সেকশনাল এরিয়া ওয়াইজ কতটুকু ডিফর্মেশন হচ্ছে, মানে সেটা আমরা ক্লাসটা শেষ করি, তারপরে তুমি প্রশ্ন করো, ঠিক আছে? ওকে স্যার। দেখো আগে কি হয় ক্লাসে, তারপরে প্রশ্ন করো। তাহলে এখন আমরা যেটা বলতেছিলাম যে পরীক্ষার প্রশ্ন নরমালি এত সোজা হয় না, আরো কিছু পরীক্ষার প্রশ্ন চাওয়া হতে পারে। যেমন আমি হয়তো বলতে পারি যে আসলে তুমি ডিফরমেশন ড্র করো অ্যালং দ্য লেন্থ অফ দ্য মেম্বার। তাহলে অ্যালং দ্য লেন্থ অফ দ্য মেম্বার যদি কোয়ান্টিটিটা ড্র করা হয়, তাতে সুবিধা হয় যে কোনো কারণে যদি কারোর দরকার হয় যে এখান থেকে 500 mm দূরে ডিফরমেশনের ভ্যালু কত হবে আমি জানতে চাই, অথবা এখান থেকে সে 3500 mm দূরে কত ডিফরমেশন হবে সেটা জানতে চাই, সেটা বের করা যায়। তাহলে অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য মেম্বারও আমরা চাইলে ডিফরমেশনটা ড্র করতে পারি। কিভাবে করব সেটা দেখো, যে আমাদের রিলেটিভ ফ্রম দিস পয়েন্ট, তার মানে এই পয়েন্টের ডিফরমেশন 0 ধরতেছি আমরা, এবং এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টটা কত দূর সরছে সেটা বের করছি। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে আমরা প্রতিটা পয়েন্ট বের করতে পারি। এই জায়গায় হচ্ছে পিএল বাই এই, বা ইকুয়েশনটা ছিল কি ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স বাই এই, বা এটাকে ইন্টিগ্রেট করার পরে আসছিল কি পি এক্স বাই এই, যেখানে পি এই ছিল কনস্ট্যান্ট, এক্সটা ছিল ভ্যারিয়েবল। তাহলে এক্স যখন 0 তখন ডেল্টা সমান 0, এক্স যখন ম্যাক্সিমাম তখন ডেল্টা সমান ম্যাক্সিমাম। তাহলে এই যে আমরা হিসাবটা করেছিলাম সেটার দিকে যদি আমরা লক্ষ্য করি, যে আমরা যখন বের করলাম 1 mm টা আসলে কোথায়, একদম যেখানে এই মেম্বারটার এল এর ভ্যালুটা বা এক্স এর ভ্যালুটা ম্যাক্সিমাম। 1 mm ডিফরমেশন তাহলে এখানে। And how it varies along the length? It varies linearly. P by AE into X, তার মানে X এর পাওয়ার 1 বা ডাইমেনশন ডিসটেন্স যেটা সেটা পাওয়ার 1। তাহলে X is equal to 0 হলে 0 এবং একটা স্ট্রেট লাইন X is equal to L হওয়ার পরে এটা আমাদের 1 mm হয়েছে। তাহলে স্ট্রেট লাইন দিয়ে আমরা সরাসরি যোগ করব, এটা গেল। দেন এতটুক পাওয়ার পরে আবার আমি দেখেছি যে এখান থেকে এখানে 0.375 হয়। অলরেডি আমরা বুঝে ফেলেছি যে px বাই এই, তার মানে লেন্থের সাথে এটা লিনিয়ারলি ভ্যারি করে। তাহলে আমি জানি যে এই পয়েন্টের ডিফরমেশন কত হবে, এখান থেকে এই পর্যন্ত ডিফরমেশন যোগ করলে যা হয়, তার মানে +1 মাইনাস 0.375 মানে 0.625 ডিফরমেশন হলো এখানের ভ্যালু। যোগ করব কিভাবে, যেহেতু আমি জানি px বাই এই, আমি স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দিব। আর লাস্ট পয়েন্টের ডিফরমেশন কত, ডি পয়েন্টের ডিফরমেশন আমরা শুরুতেই অঙ্কের শুরুতেই প্রশ্ন মতো হিসাব করছিলাম, সেটা ছিল 1 mm। তাহলে এখানের ভ্যালুটা হলো 1 mm এবং এখানের ভ্যালুটা 0.6 mm। এগেইন কথাটা হলো এটা এক্স এর ফার্স্ট ডিগ্রি ভ্যারিয়েবল, কাজে স্ট্রেট লাইন দিয়ে যোগ করব। কাজে কেউ যদি বলে যে আমাকে যে কোনো জায়গায় ডিফরমেশন আমি বাইর করতে চাই, আমাকে ডিফরমেশন ডায়াগ্রাম ড্র করে দাও, তাহলে দিস ইজ দ্য থিং। এবং যেভাবে বললাম আর কি, যে ভ্যারিয়েশন যেহেতু ফার্স্ট ডিগ্রি, সেজন্য আমরা দুইটা পয়েন্টের ভ্যালু যোগ বের করলে এটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দিলেই ইন বিটুইন যে কোনো জায়গায় পাওয়া যায়। সো হোপফুলি যে প্রশ্ন করতে চাইছিল প্রশ্নের উত্তর পাইছো, কাজেই একটা অঙ্ক শেষ করতে দিবা, অঙ্কের মাঝখানে প্রশ্ন করবা না। তো এই গেল আমাদের প্রথম এক্সাম্পল যেটা আর কি। দ্বিতীয় অঙ্ক আমরা দেখি যে এটাও একটা সহজ অঙ্ক। এখানে প্রথমে ছবিটার দিকে খেয়াল করি প্রশ্ন পড়ার আগে। ছবিটাতে কি আছে, ছবিটা হলো একটা বার আছে এবং উপরে দেখা যাচ্ছে যে আটকানো আছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য আমার প্রবলেম ডেফিনেশন আর কি। তাহলে এবার প্রবলেমে ফেরত যাই, যে কি বলছে, ডিটারমাইন দ্য ডিফ্লেকশন অফ ফ্রি এন্ড বি। তার মানে উপরে আটকিয়ে রাখা হয়েছে এবং ফ্রি এন্ড বি যেটা আছে এটার ডিফ্লেকশনটা কত হবে, যেটা ইলাস্টিক বার ও বি। তার মানে এটা ইলাস্টিক বিহেভিয়ার বলেই দিয়েছে। ইলাস্টিক বিহেভিয়ার ইনফেক্ট হইতেই হবে, ইলাস্টিক প্রপার্টি দিয়ে যেহেতু আমরা সব ইকুয়েশন ডিরাইভ করেছি। এখন লোডটা কি এখানে কিছু দেখতে পাচ্ছি না, তাহলে প্রশ্নে ফেরত যাই। caused by its own weight w pound per inch। এখন
ডাব্লিউ পাউন্ড পার ইঞ্চ বলুক বা ডাব্লিউ পার ইউনিট লেন্থ বলুক, সেটাতে অঙ্কের ভ্যারিয়েশন হবে না, কারণ তোমার আদার ভ্যালুগুলা দেওয়া নাই। ভ্যালুগুলা দেওয়া নাই মানে এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ই, কাজে এটা শুধু ডাব্লিউ পার ইউনিট লেন্থ যদি বলা হয় দ্যাট ইজ অলসো ওকে। ইঞ্চ আর পাউন্ড স্পেসিফিক বলার কোনো মিনিং ক্যারি করে না আর কি, যেহেতু এ এর ভ্যালু বা ই এর ভ্যালু স্পেসিফাইড ভাবে দেওয়া হয় না যে এ এত ইঞ্চ স্কোয়ার, ই এত কিপ পার ইঞ্চ স্কোয়ার বা সামথিং লাইক, যেহেতু দেওয়া হয়নি। এনিওয়ে, তাহলে আমরা অঙ্কটা যেটা চেয়েছে সেটা হলো যে এই পয়েন্টটা সেলফ ওয়েটের কারণে, এই মেম্বারের সেলফ ওয়েটের কারণে কতটা নেমে যাবে এটা বের করতে বলেছে। এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের কি জানা আছে। এখানে আমাদের জানা আছে অ্যাক্সিয়াল লোডেড, এই চ্যাপ্টারে আমরা যেটা করছি অ্যাক্সিয়ালি লোডেড একটা মেম্বারের ডিফরমেশন ডিউ টু অ্যাক্সিয়াল লোড যেটা, সেটা বের করতে শিখছি আমরা। এবং এখানে যে প্রবলেমটা দেওয়া হয়েছে আলাদা কোনো লোড দেওয়া নাই, লোডটা কি তার সেলফ ওয়েট, এবং ক্রস সেকশনাল এরিয়া দেখো কনস্ট্যান্ট, তার মানে এখানে কাটলো এ, এখানে কাটলো এখানে কাটলো, কাজে ইকুয়েশন যেটা ছিল ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স বাই এ ই, সেখানে এটা এবং ইটা কনস্ট্যান্ট বলে শুরুতেই বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে পি ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স যেটা, এটা আমাদের ভ্যালু বাইর করতে হবে। তাহলে পিটা বের করতে হবে আর কি। পি কিভাবে বের করব সেটা বোঝার জন্য যেটা করো, এখানে অরিজিন কোথায় ধরবা দ্যাট ইজ অ্যানাদার ট্রিকি থিং। আপাতত আমরা যেটা করি, এখানে যেখানে সাপোর্ট দেখানো আছে এখান থেকে অরিজিন ধরি, বইতে যেভাবে করেছে। বাট তুমি যদি এখান থেকেও করো একই 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 রেজাল্ট পাবা। একই রেজাল্ট পাবা মানে তোমার বুঝতে হবে যে একই রেজাল্টের ব্যাখ্যা কি। এখানে দেখো অরিজিন দেখানো আছে বইয়ের নিচের দিকে, ঠিক আছে, আর তুমি যদি এখানে ধরে উপর দিকে ধরো তাহলে অরিজিনটা হয়ে যাবে উপর দিকে। এইভাবে যদি করো, আমি বা তোমরা নিজেরাও বুঝতে পারতেছো যে ডিফরমেশনটা কোন দিকে হবে। ডেফিনেটলি উপরে আটকায় রাখলে সেলফ ওয়েটের লম্বা হয়ে বি পয়েন্টটা নিচে নামবে, আর আমি যদি এখানে আটকায় রাখতাম সেলফ ওয়েটে ছোট হয়ে ও পয়েন্টটা নিচে নামতো। এই জিনিসটা না বোঝার কোনো কারণ নেই। এইভাবে আটকায় রাখলে সেলফ ওয়েটটা টেনশন ক্রিয়েট করতেছে, আর আমি যদি তারে ফ্লোরের উপরে বসায় রাখতাম, মাথাটা ফ্রি থাকতো, তাহলে সেলফ ওয়েটটা কম্প্রেশন ক্রিয়েট করতো, তখন ওই মেম্বারটা ছোট হতো। তাহলে এই কেসে লম্বা হবে, এবং লম্বা হওয়ার দিকটা কি, বইতে যেই অ্যাক্সিসের ডিরেকশন দেখানো আছে সেই দিকে হবে। কাজেই যারা অ্যাক্সিস এইভাবে ধরবা তাদের কোয়ান্টিটিটা, ডিফরমেশনের কোয়ান্টিটিটা প্লাস আসবে, আর যারা এখানে অরিজিন ধরবা উপরের দিকে অ্যাক্সিস ধরবা, যেহেতু ডিফরমেশন নিচের দিকে হবে, তাদের ডিফরমেশন ভ্যালুটা নেগেটিভ আসবে। এটা একটু মাথায় রেখো, দেন ইট শুড বি ওকে আর কি। তোমার যেভাবেই করো না কেন, অ্যাক্সিস যেদিকেই ধরো না কেন, তোমার অঙ্কের রেজাল্ট শুড বি সেম। খালি চিহ্নটা তোমার এই ছবিতে আমি যেভাবে এক্সপ্লেন করলাম, চিহ্নটা দুই ক্ষেত্রে দুই রকম হবে। ঠিক আছে, আমরা বইয়ের প্রবলেমের সলিউশন যেহেতু দেখছি সেইভাবেই দেখি। বইয়ের মতোই আমাদের অ্যাক্সিস থাকলো নিচের দিকে পজিটিভ এক্স, তাহলে আমরা এখান থেকে এই সাপোর্ট থেকে এক্স দূরে যে কোনো জায়গায় এটাকে কেটে ফেললাম। কেটে ফেললে তারপরে ফ্রি বডি আঁকতে হবে। ফ্রি বডি যদি আঁকো তাহলে আসলে ফ্রি বডিটা তোমার কি দুইটা পার্ট আছে, তাই না? এই একটা পার্ট যেটা নিচে কাটা পড়েছে, আর আরেকটা পার্ট যেটা বইতে আঁকা আছে সেটা উপরের ডান দিকে যেটা আর কি আমার আঁকা ছবি। তাহলে এই পার্টে দেখো তোমার আছে কি, এই পার্টে তোমার যেটা আছে সেটা হলো যে এটার একটা সেলফ ওয়েট আছে, তাই না? এই সেলফ ওয়েটটা কত হবে, নিচের দিকে কাজ করবে, গ্র্যাভিটেশনাল ডিরেকশনে কাজ করবে। তাহলে সেটা কত হবে, ছবি তোমার প্রবলেমে যেটা বলা আছে, দেখো কোশ্চেনটা যদি পড়ো, ডাব্লিউ পার ইউনিট লেন্থে, ঠিক আছে? তাইলে সেটা যদি হয়, এটার দিকে যদি খেয়াল করি, তাহলে এইটা আমরা কেটেছি কত, এখান থেকে এক্স দূরে, পুরা লেন্থটা দেওয়া আছে, মেম্বারের অরিজিনাল লেন্থ দেওয়া আছে এল, তাহলে এই ডাইমেনশনটা হচ্ছে এল মাইনাস এক্স। তাহলে এই ওজনটা কত, নিচের পার্টের ওজনটা কত যেটা আমরা কেটেছি, সেটা হবে পার ইউনিট লেন্থে যদি হয় ডাব্লিউ, তাহলে এল মাইনাস এক্স লেন্থে হবে কত, ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স। এটা সেলফ ওয়েট। এটা যদি সেলফ ওয়েট হয় তাহলে আমরা যেখানে কেটেছি সেখানে তোমার আমরা যদি আঁকি, এটা কত থাকবে দেখো, এটা হবে তোমার এখানে যেখানে কেটেছি সেখানে সাম অফ এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, আমাদের নিচের দিকে সাম অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 হওয়ার জন্য ইন্টারনাল ফোর্সের ভ্যালুটা কত হবে, ইন্টারনাল ফোর্সের ভ্যালুটা হবে তার সেলফ ওয়েটের সমান, তাই না? এখানে তার নিজের উপরে যেটা কাজ করতেছে, নিজস্ব সেলফ ওয়েট নিজের দিকে, ইন্টারনাল ফোর্সটাও সেই পরিমাণ হবে, এবং সেটা হবে কত, এই লেন্থটা হচ্ছে
এল মাইনাস এক্স আর ইউনিট ওয়েট হচ্ছে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স নিচের দিকে, তাহলে এই জায়গায় ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স, তাহলে দুইটা জোড়া দিলে এই পার্ট আর এই পার্ট জোড়া দিলে আবার অরিজিনাল এই ছবিটা চলে আসবে। তার মানে কি এখানে আসলে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স এই যে ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স কাজ করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফ্রি বডি। আমরা যদি নিচের থেকে দেখি বা উপর থেকে দেখি, যে কোনো দিক থেকে দেখলেই এটা হবে আমার ফ্রি বডি। ওকে, এতটুক যদি বোঝা যায় আমরা এখন হিসাবটা করেই ফেলতে পারি। হিসাবটা করব কিভাবে? আমার ইকুয়েশন জানা আছে, ডেল্টা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স ডিভাইড বাই এ ই। লক্ষ্য করি আমরা যে কি ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে আনা যাবে কনস্ট্যান্ট বলে, আর কি বাইরে আনা যাবে না কনস্ট্যান্ট না বলে। তাহলে কনস্ট্যান্ট কে এরিয়া কনস্ট্যান্ট, মডুলাস অফ ইলাস্টিসিটি কনস্ট্যান্ট, তাহলে এই দুইটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো। কিন্তু অ্যাক্সিয়াল লোড পি দেখো ডিপেন্ডেন্ট অন এক্স, কাজে এটাকে আর বাইরে আনা যাচ্ছে না। তাইলে এই অ্যাক্সিয়াল লোডটা আমার ইন্টিগ্রেশন চিহ্নের ভিতরে বসে থাকবে। আর আমি ডিফরমেশন বের করতে চাই কোন জায়গায়? এই জায়গায়। তাহলে এখানে এল এর ভ্যালু কত? আমার অরিজিন এখানে এবং এখানে হচ্ছে বি পয়েন্ট, তাহলে 0 থেকে এল পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা ইকুয়েশনটা লিখি এই যে ডেল্টা কত হবে, যে কোনো এক্স এর জন্য যদি কেউ বাইর করতে চায়, ডেল্টা এক্স 0 টু এক্স পর্যন্ত করলে তোমার এ আর ই কনস্ট্যান্ট, পি এক্স এর ভ্যালু হলো তোমার ডাব্লিউ ইন্টু এল মাইনাস এক্স, এটাকে ইন্টিগ্রেট করো, ডাব্লিউ এল কে ইন্টিগ্রেট করলে ডাব্লিউ এল এক্স আসবে আর কি, তাহলে ডাব্লিউ এল এক্স, আর ডাব্লিউ এক্স কে ইন্টিগ্রেট করলে ডাব্লিউ এক্স স্কোয়ার বাই 2 আসবে। তাহলে এই হলো যে কোনো এক্স। সো আমাদের ভ্যালুটা কোথায় দরকার? 0 থেকে এল এ। তাহলে যখন এল বসাবা তখন এটা এল, আর যখন 0 বসাবা এটাও 0 এটাও 0। সো ইভেন্চুয়ালি এই হচ্ছে তোমার ভ্যালুটা ডাব্লিউ এল বাই টুয়াইস এ ই। ঠিক আছে, খেয়াল করো এখানে একটা ডাব্লিউ, এখানে একটা ডাব্লিউ। বইতে যেটা করা হয়েছে ইউনিট ওয়েট হচ্ছে স্মল ডাব্লিউ, আর সেটাকে একটা লেন দিয়ে গুণ করলে পুরা ওজনকে দেখানো হয়েছে ক্যাপিটাল ডাব্লিউ। এটা খেয়াল করো, ডোন্ট গেট কনফিউজ বাই দিস যে ডাব্লিউ এল স্কোয়ার বার হঠাৎ করে ডাব্লিউ এল হয়ে গেল কেন। বইটা যেটা দেখানো হয়েছে এই দেখো, where capital W is a small w into L, the total weight of the bar. ঠিক আছে, সো চাইলে তুমি এরকমও রাখতে পারো, নো প্রবলেম, অ্যাবসলিউটলি কারেক্ট। তুমি যদি এটা করতে চাও সেটা তো আমার কোনো সমস্যা নেই, এটা করলেও একই জিনিস। সো এইটা এবং এটার মাঝে আমার কাছে কোনো পার্থক্য হবে না তোমার সলিউশনের ব্যাপারে আর কি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ইন্টিগ্রেশন করার পরে আমার চিহ্নটা এসেছে প্লাস। শুরুতেই বলে নিয়েছি যে কেন, কখন আমি প্লাস পাবো এই অঙ্কের রেজাল্ট, কখন আমি মাইনাস পাবো। কেউ যদি অ্যাক্সিস সিস্টেম এইভাবে ধরে তাহলে প্লাস পাবা, আর কেউ যদি অ্যাক্সিস সিস্টেম এখান থেকে উপরের দিকে ধরে তাহলে সে মাইনাস পাবা, কারণ অ্যাক্সিসের তখন অপোজিট ডিরেকশনে তোমার ডিফরমেশনটা হবে, আর এখানে অ্যাক্সিসের পজিটিভ দিকে ডিফরমেশনটা হয়েছে, সেই জন্য এটা এরকম হলো। এখন দেখো এই অঙ্কে কিছু জিজ্ঞেস করার থাকে যদি করো, এখন দেখো জিজ্ঞেস করার কিছু আছে কিনা। ওকে, এখন যদি জিজ্ঞেস করার কিছু না থাকে আমরা আরেকটু আগাই এই অঙ্কের মধ্যেই। দেখো এর আগে আমরা দেখেছি যে একটা অ্যাকশিয়ালি লোডেড মেম্বার যদি হয়, এই ধরনের একটা মেম্বার যদি থাকে, সেটাকে পি লোড দিয়ে টান দিলে লম্বা হবে, আর পি লোড দিয়ে চাপ দিলে ছোট হবে, এবং সেটার মান হলো PL বাই AE। তাহলে এই প্রবলেমটা এইমাত্র আমরা যেটা দেখলাম, এটার নিচে যদি আরেকটা এডিশনাল পি লোড ঝুলায় দেওয়া যেত তাহলে ডিফরমেশন ভ্যালুটা কি হতো? এটা যেটা বের করলাম সেটার সাথে PL বাই AE অ্যাড হইতো, এই যে PL বাই AE প্লাস এটা। সো যদি তোমাকে বলা হয় যে সেলফ ওয়েটও আছে এবং মাথায় একটা পয়েন্ট লোডও দেওয়া আছে, এটার ফ্রি এন্ডের ডিফরমেশন কত, তখন তুমি অ্যান্সারটা ছিল এটা আর কি। ঠিক আছে, সো এই গেল সহজ দুইটা অঙ্ক আমরা দেখলাম। এবার একটু জটিল অঙ্কে আসি আমরা। ঠিক আছে, জটিল অঙ্ক আমি ঠিক বলবো না, রিলেটিভলি জটিল আর কি। স্যার শুধু ভার্টিক্যাল ডিরেকশনে যদি বস্তু ঝুলানো থাকে বা বস্তু হ্যাং অন, কি হয়েছে? স্যার যদি শুধু ভার্টিক্যাল ডিরেকশনে বস্তু থাকে তাহলে শুধু সেলফ ওয়েটটা যোগ বা বিয়োগ হবে না স্যার? মানে হরিজন্টালে থাকলে তো মেবি হবে না অ্যাক্সিয়াল লোড তো হরাইজন্টাল না। স্যার, যদি ভার্টিক্যাল ডিরেকশনে থাকে ওই ক্ষেত্রে এইটা কাউন্টেবল না স্যার? ভার্টিক্যালি মানে তোমার প্রশ্নটা কি? আমার কোশ্চেনটা হচ্ছে স্যার যে যদি ভার্টিক্যাল ডিরেকশনে বস্তুটা থাকে স্যার, যদি এই বস্তুটাই স্যার মানে এটা তো axial ভার্টিক্যাল। load, জি স্যার, মানে হরিজন্টালি তো স্যার আমার লোডটা মানে সেলফ ওয়েটটা কাউন্ট হবে না। শুনো, তুমি যে প্রশ্নটা করতেছো সেটা হলো আমি ড্র করি। তুমি অ্যাক্সিয়াল লোড কি সেটা যদি না বুঝো তাহলে তো তোমার অঙ্ক কোনোদিনই ঠিক হবে না। আমি দাঁড়াও ড্র করতেছি। তোমার প্রশ্নটা হলো আমার মেম্বার আছে এরকম,
ঠিক আছে, এখন সেলফ ওয়েট দিলে কি হবে, এই তো তোমার প্রশ্ন। সেলফ ওয়েট দিলে এখন এটা নিচের দিকে কাজ করবে, তাইলে যে কোনো জায়গায় যদি কাটো, এই জায়গায় যদি কাটি, ফ্রি বডি যদি নাও, সেই ফ্রি বডিতে কি আমি অ্যাক্সিয়াল লোড পাবো সেলফ ওয়েটের জন্য, না ভার্টিক্যাল ডিরেকশনে লোড পাবো? ভার্টিক্যাল ডিরেকশনে লোড পাবো। এটা অ্যাক্সিয়াল লোড না, এটা ভার্টিক্যাল ডিরেকশনে যে লোডটা পাবো সেটা হচ্ছে তোমার শিয়ার লোড। এই লোডটা শিয়ার লোড, ঠিক আছে। কাজেই আমরা কাজ করতেছি অ্যাক্সিয়ালি লোডের মেম্বারের ডিফরমেশন নিয়ে, আমরা শিয়ার ডিফরমেশন নিয়ে কাজ করতেছি না। বুঝা গেছে প্রশ্নের উত্তর? জি স্যার, বুঝছি স্যার। এখানে সেলফ ওয়েটটা অ্যাক্সিসের বরাবর লংগিটিউডাল অ্যাক্সিসের দিকে কাজ করতেছে, সেই জন্য সেলফ ওয়েটটা উইল কজ অ্যাক্সিয়াল ডিফরমেশন, যেটা আমরা PL/AE দিয়ে বের করতে পারবো। আর এখানে তুমি যেটা বলতেছো যে মেম্বারটাকে ঘুরায় এরকম হরাইজন্টাল করে দিলাম, তাহলে সেলফ ওয়েটটা এখন গ্র্যাভিটির ডিরেকশনে এখনো নিচের দিকেই কাজ করবে, কিন্তু এটা অ্যাক্সিসের সাথে রাইট অ্যাঙ্গেলে কাজ করতেছে, এটা এখন শিয়ার লোড হয়ে গেছে, এটা তার অ্যাক্সিয়াল লোড না। কাজে এটার জন্য যে ডিফরমেশন আসবে সেটা শিয়ার রিলেটেড এবং বেন্ডিং রিলেটেড যে ডিফরমেশন সেটা নট অ্যাক্সিয়াল ডিফরমেশন, সেটার সাথে এই ইকুয়েশনের সম্পর্ক নাই। সেটা আমরা রেসপেক্টিভ চ্যাপ্টারে যখন যাব তখন আবার ওটা খুঁজে পাবো। ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তীতে C213 যখন আগামী টার্মে পড়বা তখন ডিউ টু বেন্ডিং মানে এই ধরনের ভার্টিক্যাল লোডের জন্য যে ডিফ্লেকশন বের করতে হয় সেটা পাবা আর কি। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা হলো একদম প্রথম অঙ্কটার ছবি। প্রথম অঙ্কে কি ছিল, একটা ব্র্যাকেট ছিল আমাদের, খেয়াল করো ডাইমেনশন গুলো একই ডাইমেনশন বসে আছে, লোডটাও একই লোড বসে আছে। কাজেই এই প্রবলেমটা একটু তোমাদের খাতা উল্টায় দেখো যে ভ্যালু গুলা কি ছিল এবং অ্যাক্সিয়াল ফোর্স গুলা কি ছিল, এটা একটু দেখে আসো। হোপফুলি খাতা উল্টায় দেখতে পারছো, কারণ এটা বেশি দিন আগের কথা না, আমরা গত ক্লাসের আগের ক্লাসে বোধহয় এই অঙ্কটা করেছিলাম। ছিল কি, তোমার একটা ব্র্যাকেট ছিল যেখানে এই জায়গাটা চওড়া ছিল, এখানে মাঝখানেটা চিকন ছিল, আবার এইদিকে চওড়া হয়েছিল ফর অ্যাটাচমেন্ট পারপাস, এবং এটা এখান থেকে ফ্ল্যাট বারের মতো এসে আবার এখানে চওড়া হয়ে গেছিল, এখানে একটা ভার্টিক্যাল প্লেটের গায়ে লাগানো ছিল, এবং আমরা টু ফোর্স মেম্বার, যেহেতু জয়েন্ট টু জয়েন্ট লোড, ইন্টারনাল কোনো অ্যাপ্লাইড লোড নাই দুই জয়েন্টের মাঝে, সেই জন্য টু ফোর্স মেম্বারের অ্যানালাইসিস করে আমরা মেম্বারের অ্যাক্সিয়াল ফোর্স গুলা বের করেছিলাম, এবং ওটা থেকে আমরা স্ট্রেস বের করেছিলাম। এই পার্টিকুলার প্রবলেমে আসলে স্ট্রেস বের করতে বলা হয় না, এখানে বলা হয়েছে যে আসলে তোমার ডিটারমাইন দ্য ডিফ্লেকশন অফ পয়েন্ট বি, এই বি পয়েন্টের ডিফ্লেকশন বের করতে, অলসো ডিটারমাইন দ্য ভার্টিক্যাল স্টিফনেস অফ দ্য ব্র্যাকেট এট বি। তার মানে আমরা স্ট্রেস চ্যাপ্টারে একটা অঙ্ক করেছিলাম যেখানে আমরা মেম্বারের বিভিন্ন ধরনের স্ট্রেস বের করেছিলাম, মনে থাকা উচিত তোমাদের, যে অ্যাক্সিয়াল স্ট্রেস বের করতে গিয়ে আমরা দুই লোকেশনে করেছিলাম, যে নর্মাল যে মেম্বারের মেইন বডি সেটাতে করছিলাম, এবং তোমার ফর্ক পার্ট বা ক্লেভাইসের মধ্যে করেছিলাম, এবং টিয়ারিংও বের করেছিলাম। এখন সেই একই প্রবলেম দেওয়া আছে, খালি বলা হয়েছে যে বি পয়েন্টটা আসলে ভার্টিক্যালি কত ডিফ্লেক্ট করবে, এবং বি পয়েন্টে এই স্ট্রাকচারের স্টিফনেস কত। স্টিফনেসের ডেফিনেশন আমাদের নিশ্চয়ই মনে আছে, যে ইউনিট ডিফরমেশনের জন্য যে লোড লাগে, তাহলে এটা কিভাবে বের করব, 3 কিপে যে ডিফরমেশন হলো সেটা তো আমরা বের করবো এই অঙ্কের ফার্স্ট পার্ট। তাহলে ওই ডিফরমেশনকে 3 কিপকে ওই ডিফরমেশন দিয়ে ভাগ করলেই তো ইউনিট ডিফরমেশনের জন্য কি লোড পাওয়া যায় লাগে সেটা পেয়ে যাবো। কাজে প্রথম পার্টটা বের করলে দ্বিতীয় পার্টটা ইজি, লোডকে ওই ডিফরমেশন দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে। এখন সলিউশনের দিকে আমরা হাঁটি। আমাদের আসলে এই অ্যাঙ্গেলগুলোর দরকারই নেই। খেয়াল করে দেখো যে এটা 3 ইঞ্চি আর এটা 6 ইঞ্চি দেওয়া আছে, এটা 6 ইঞ্চি আর এটা 6 ইঞ্চি দেওয়া আছে। কাজেই এই 26.6 and 45 ডিগ্রি দিলেও আমরা করতে পারবো, না দিলেও আমরা করতে পারবো, ঠিক আছে। কাজেই প্রশ্নে যদি এটা এই হুবহু একই অঙ্ক করতে দিয়ে আমি যদি তোমারে এই জিনিসগুলা না দেই, এগুলি খোঁজাখুঁজি করবা না, বা এগুলা দেওয়া হয় নাই বলে তুমি করতে পারবা এটা ভাববা না। এই অ্যাঙ্গেল এই ডাইমেনশন 3 ইঞ্চি এবং এই ডাইমেনশন 6 ইঞ্চি থেকেই বের করা। ওকে, দেওয়া না থাকলে তুমি বের করে নিবা, দ্যাটস ইট। তাহলে এখন দেখো, আমরা গত
চ্যাপ্টার যখন করি বুঝেছিলাম কি মেম্বার এ বি আছে টেনশনে আর মেম্বার বিসি আছে কম্প্রেশনে। কিভাবে বুঝেছিলাম? অঙ্ক করে কেউ বুঝছিল, কেউ এটা চোখ বন্ধ করে চিন্তা করেও বুঝতে পারছিল। এটাকে যদি নিচের দিকে চাপ দেই তাহলে এই পয়েন্টটা মনে করো জাস্ট বুঝার জন্য, সহজে বুঝার জন্য বলছে, হয়তো এই পয়েন্টটা এখানে নেমে আসছে, তাহলে মেম্বার এ বি লম্বা হয়েছে মানে অ্যাকচুয়ালি তারে পুল করা হয়েছে টেনশন। আর এই পয়েন্টটা যদি এখানে নেমে আসতো তাহলে মেম্বার বিসিটা ছোট হয়েছে, তার মানে এটা কম্প্রেশনে আছে। এতটুকু আমরা বুঝতে পারছিলাম যে এটা টেনশন এবং এটা কম্প্রেশনে থাকবে, এবং আমাদের এই ফোর্সগুলো আমরা বের করে ফেলেছিলাম। ঠিক আছে, টেনশন ফোর্স কত, কম্প্রেশন ফোর্স কত। তাহলে এইটার থেকে আমরা যেটা করতে পারি এখন, আমরা যেহেতু জানি অ্যাকচুয়ালি লোডেড মেম্বারের ডিফরমেশন কত, PL/AE, আমাদের এই লেন্থটা জানা আছে, তাই না? কত হবে? √3² + 6²। এই লেন্থটাও আমাদের জানা আছে, কত? √6² + 6²। তাহলে P জানা আছে, L জানা আছে, ই যদি আগে অঙ্কে দেওয়া থাকে ইও জানা আছে, দেওয়া না থাকলে ই ধরে নিলাম। ঠিক আছে, আর এরিয়াও জানা ছিল, কারণ এই জায়গায় এবং এই জায়গায় আমাদের সাইজ দেওয়া ছিল কি 0.25/0.875, এই ধরনের কোনো ডাইমেনশন ছিল সম্ভবত। ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি আসলে, এই মেম্বার কতটা লম্বা হবে, এই মেম্বারটা কতটা ছোট হবে, আমাদের এই চ্যাপ্টারে যেটা আমরা ফর্মুলা শিখেছি PL/AE, সেটা দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে আমরা পি এর মান এর জন্য হচ্ছে 2.23 কি, তাহলে 2.23 ইন্টু এল কত? √3² + 6²। তাহলে আমরা এগুলা লেখা শুরু করি একটা একটা করে। আচ্ছা, আমি যেভাবে বলতেছি সেইভাবে লিখো, ঠিক আছে? বইতে যেভাবে করছে অহেতুক এসব ঝামেলা করে লাভ নাই। ঠিক আছে, আমি বলবো যে একবারে স্ট্রেস বের করবা, আবার এই ফর্মুলারে স্ট্রেসে নিয়ে কনভার্ট করে করবা, ইট ইজ মিনিংলেস। ঠিক আছে, তাহলে আমি যেভাবে বলতেছি সেইভাবে করো আর কি। তাহলে তোমার পি এর মান জানা আছে, 2.23, এবং এল এর মান জানা আছে √3² + 6²। তাহলে এটা হলো এল। এখন পিটা ছিল কিপে, তুমি যদি ই এর ভ্যালু কেএসআই তে বসাও দেন ইটস ওকে, আর ই এর ভ্যালু যদি পিএসআই তে বসাও তাহলে এটাকে 10⁻³ দিয়ে গুণ করে নিয়ে আসবা। এই কিভাবে পাবা? আমরা যেটা করতে পারি সেটা হলো স্ট্রেস চ্যাপ্টারে গিয়ে দেখে আসতে পারি ক্রস সেকশনাল এরিয়া কত ছিল এটা। এই দেখো, এটা ছিল উপরের পার্টটা, তাহলে উপরের পার্টের এরিয়া হলো 0.5/0.25। ঠিক আছে, তাহলে মেইন পার্ট এই জায়গায় আমরা পি লিখেছি, এল লিখেছি, PL/AE। এটা কত হবে? এটা হবে ফর মেম্বার এ বি, এ হচ্ছে তোমার 0.5 ইন্টু 0.25। ঠিক আছে, আর ই এর ভ্যালু কি ছিল সেটা আমরা এখানে পাই কিনা দেখি, এখানে দেওয়া ছিল কিনা। ই এর ভ্যালু না দিয়ে তোমার হয়তো বলে দিতে পারে ম্যাটেরিয়ালটা কি, প্রশ্নটা আমাদেরকে একটু দেখতে হবে। ঠিক আছে, প্রশ্ন দেখে আমরা ই এর ভ্যালু যদি সরাসরি দেওয়া থাকে সেটা একটা জিনিস, আর ই এর ভ্যালু না দিয়ে যেটা ঘটতে পারে সেটা হলো যে তোমার ম্যাটেরিয়াল, এই যে টাইপটা বলে দিতে পারে। ঠিক আছে, এখানে টাইপটা বলে দিয়েছে, কিন্তু পরীক্ষার প্রশ্নে আসলে এরকম টাইপ বললে প্রবলেম হলো যে এই টাইপের জন্য একটা ম্যাটেরিয়াল চার্ট দিতে হয় আমার, কাজেই সরাসরি সম্ভবত ধরে নাও যে এই ক্ষেত্রে ই এর ভ্যালু আমরা তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে ই এর ভ্যালু যদি দিয়ে দেওয়া হয়, ই এর ভ্যালুটা হচ্ছে তোমার কত? এই যে 10.6 ইন্টু 10⁻³, যে ই এর ভ্যালু 10.6 ইন্টু 10⁻³ KSI। ওকে, তাহলে আমার এখন তুমি যদি ক্যালকুলেটারে লিখে থাকো, লিখেছো কি তোমার ফোর্স ছিল 2.23 কি ইন্টু এল হলো তোমার 3² + 6², তার স্কোয়ার রুট ডিভাইড বাই AE। এটা আমরা এইমাত্রই দেখে এসেছি, হোপফুলি তোমরা নোট করেছিলা, ডিভাইড বাই ই এর ভ্যালু হচ্ছে 10.6। ভাগ করো, ভাগ করলে দেখবা 11.3 ইন্টু 10⁻³ আসে। বইয়েরটার মধ্যে খামাখা আবার এই জায়গাটা আমরা ঢুকবো না, এই জায়গায় ঢুকা মানে আলাদাভাবে স্ট্রেসটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, একবারেই আমরা যেখানে লিখে ফেলতে পারি স্ট্রেসের ভ্যালুটা কি, যে এটাকে ভাগ করা হয়েছে। পি হইলো 2.23, এ হইলো একটু আগে আমরা যেটা দেখে আসলাম কত 0.25/0.5 না কি জানিস ছিল সেটা। ঠিক আছে, সেটা দিয়ে ভাগ করা হয়েছে, যে এটা 0.25/0.5 না।
তাহলে একটা ভাগে আলাদা করে ভ্যালু দেখানোর কোনো মানে নেই আর কি। এটাকে এটা দিয়ে এটা ভাগ করে আলাদা করে এটা লেখার কোনো আমি মানে দেখি না, একবারেই আমরা 4টা লিখে এটা বাইর করবো। তাহলে 11.3 ইন্টু 10⁻³ একইভাবে আমরা মেম্বার বিসি এর জন্য বের করব। মেম্বার বিসি এর অ্যাক্সিয়াল লোড জানা আছে, কম্প্রেশন 2.83 জানা আছে। কিভাবে? তোমার যদি এই অঙ্কটা দিয়ে দেওয়া হয় এগুলি বাইর করতে হবে, ঠিক আছে? তুমি ওই যেভাবে আমরা করছিলাম ax ay cx cy, তারপরে এখান থেকে মোমেন্ট নিয়ে ax বাইর করবা, ax বাইর করা মাত্র তোমার a বের, এই অ্যাক্সিয়াল ফোর্স অফ fa বের হয়ে যাবে এবং সাম অফ fx থেকে cx বাইর হবে। আগের প্রসিডিউর হুবহু রিপিট করবা, সেখান থেকে তোমার মেম্বার ফোর্স c বের হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা বিসি এর জন্য সেই একই কাজ করব। 2.23 কম্প্রেশন মানে এটা মাইনাস চিহ্ন দিব এবং এটা ছোট হবে লম্বায়। তাহলে PL/AE আবার করব এটার জন্য, করে আমরা এই ভ্যালুটা বাইর করব। দেখবা যে -10.3 ইন্টু 10⁻³ ইঞ্চি হয়। এখানে আমি যেটা বলবো, আমাদের একটু এখন ইঞ্জিনিয়ারিং টার্ম কিভাবে লিখি সেটা একটু মনে রাখতে হবে। ইঞ্জিনিয়ারিং টার্মগুলো আসলে দেখবা যে তুমি যদি খেয়াল করো কিভাবে আসছে, মিলিমিটার থেকে মিটারে গেছো কিভাবে, তারপরে কিলোমিটারে গেছো কিভাবে। তোমার 10⁻³ আমরা খুব প্রেফার করি আর কি, সেটা প্লাসেই হোক বা মাইনাসেই হোক। সো তুমি দেখবা যে কোনো একটা সংখ্যা সেটা হইতে পারে বা 10⁻³ তে লিখি, 10⁻6 এ লিখি, 10⁻9 এ লিখি, অথবা মাইনাসের দিকেও একইভাবে লিখি। সো আমরা যখন লিখবো we try to stay in that norm যে 11.3 ইন্টু 10⁻³ লিখবো আর কি। 0.00 এগুলা দেওয়ার চেষ্টা করবো না, এইভাবে ইট লুকস বেটার অ্যান্ড ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল আর কি, যে আসলে কি ঘটেছে। অনেকগুলা শূন্য দেখে এটা মনের মধ্যে নিয়ে বোঝা কঠিন যে আসলে কি, বাট এইরকম একটা ফর্মে চলে আসলে দেখতে সহজ হয়। তাহলে এখন দেখো, একটা লম্বা হয়েছে এতটুকু, একটা ছোট হয়েছে এতটুকু। এখন এটা মিলাবা কেমন? মানে এটা যদি লম্বা হয়ে এখানে আসতে চায় আর এটা যদি ছোট হয়ে এখানে আসতে চায়, জয়েন্টটা তো ভেঙে যাবে, তাই না? মেম্বার এবি এই যে এটুকু, BB1 মানে হইলো এটা এতটুকু লম্বা হয়েছে, আর মেম্বার BC হইলো তোমার BB2 মানে এতটুকু ছোট হয়েছে। এখন এ যদি ছোট হয়ে এই জায়গায় আসে আর এ যদি লম্বা হয়ে এখানে যায়, তাহলে তো এই জয়েন্ট ভেঙে এটা এই একটা বডি হইলো আর এই একটা বডি হইলো, দুইটা আলাদা বডি হয়ে গেল। তো সেটা তো মেম্বার যদি লিনিয়ার ইলাস্টিক লিমিটের মধ্যেই থাকে, এটা তো ঘটবে না, ভেঙে চলে যেতে পারবে না। তার মানে ডিফরমেশন কম্প্যাটিবিলিটিটা আমার বজায় রাখতে হবে। মেম্বার এবি যতটুকু লম্বা হইতে চাইছে তারে সেটা হইতে দিতে হবে, মেম্বার বিসি যতটা ছোট হইতে চাইছে সেটাও তাকে হইতে দিতে হবে। তাহলে মেম্বার এবি লম্বা হয়ে এখান থেকে এখানে আসছে, তার লেন্থের চেঞ্জটা বা তার ডিফরমেশন কম্প্যাটিবিলিটি বজায় রাখার জন্য আমি যদি করি, এই বিন্দু থেকে একটা কেন্দ্র নিয়ে একটা সার্কেল আঁকি এরকম, এই যার রেডিয়াসটা হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, AB1 রেডিয়াসে আমি যদি একটা সার্কেল আঁকি, এরকম একটা সার্কেল পাওয়া যায়। আমার কার্সারটা ফলো করো, এই সার্কেলটা আমি আঁকলাম। সেটার রেডিয়াস কি? সেটার রেডিয়াস হলো এই যে LAB প্লাস ডেল্টা LAB, এই রেডিয়াস নিয়ে এখান থেকে এই পর্যন্ত রেডিয়াস নিয়ে এই ডটেড সার্কেলটা আমি ড্র করব। আর মেম্বার বিসি কি সমস্যা? তার সমস্যা হলো সে ছোট হয়ে এখানে আসতে চায়, তাহলে তার লেন্থ হইতে চায় এইটুকু। তাহলে এই লেন্থ নিয়ে আমি সি এর থেকে একটা সার্কেল আবার ড্র করি। এই দেখো, এখন যেই লাইনটা আমার কার্সারটা ফলো করতেছে, সার্কেলের পার্টটা আমার ফলো করতেছে, সেটা হলো এই মেম্বার বিসি এর লেন্থ ফলো করে। তাহলে দেখো এই দুইটা আর্ক যেখানে ইন্টারসেক্ট করে, এই আর্কটা এবং এই আর্কটা যেখানে ইন্টারসেক্ট করে, পয়েন্ট B3, পয়েন্ট B3 তে দেখো, পয়েন্ট B3 যেটা, এই জায়গায় এই লেন্থ সমান এ থেকে শুরু করে B3, B3 লেন্থটা আর B1 লেন্থটা সেম, যেহেতু এটা একটা সার্কেলের উপরে আর্কের উপরে বসে আছে। সিমিলারলি এ ছোট হয়ে একটুকু হতে চাইছিল এবং এই আর্কটা আমরা আঁকছি, তাহলে এই B3 তে CB3 যেই লেন্থটা, সেটাই কিন্তু CB মেম্বারের লেন্থ যেটা হতে চায় সেটা। তাহলে এই জায়গায় যদি আসে, তাহলে দুইজনেরই ডিফরমেশন অ্যাজ পার ইকুয়েশন ঠিক থাকে এবং জয়েন্টটাও ইনট্যাক্ট থাকে, ঠিক আছে? তাহলে ডিফরমেশন কম্প্যাটিবিলিটি যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বলে দিতে পারবো যে আসলে এই পয়েন্টটা এখানে আসবে না বা এই পয়েন্টটা এখানেও যাবে না। এই পয়েন্টটা আসলে যাবে এখানে, বি পয়েন্টটা যাবে B3 তে, বি পয়েন্টটা B1 এও যাবে না, বি পয়েন্টটা B2 তেও যাবে না, সে যাবে B3 তে, যেখানে গেলে
স্ট্রাকচারটা যেহেতু লিনিয়ার ইলাস্টিক রিজিয়নে আছে, লিনিয়ার ইলাস্টিক রিজিয়নে থাকলে সে ভেঙে ছুটে যায় নাই, কাজে ইনটেক্ট থেকে সে ডিফরমেশন কম্প্যাটিবিলিটি বজায় রেখে এই বি পয়েন্টটা এখানে পৌঁছাবে। এখন এটার হিসাব করা বিকামস, যেহেতু আমরা যেভাবে বের করলাম বুঝতেই পারতেছো জটিল, এই পয়েন্টটা লোকেট করা জটিল, বাট আমরা চেষ্টা করি যে উইথ সাফিসিয়েন্ট অ্যাকুরেসি বা ডিগ্রি অফ অ্যাকুরেসি সাফিসিয়েন্টলি হাই রেখে আমরা সিম্পলিফাইড ভাবে হিসাবটা করতে চাই। সেই সিম্পলিফাইড হিসাবটা কিভাবে করি এবার খেয়াল করো। এই ছবিটা আরেকটু আমি জুম করার চেষ্টা করি। এই ছবিটাতে খেয়াল করো, আমরা যদি এটা লম্বা হয়ে যেখানে পৌঁছাচ্ছিল B1, সেখানে এই লাইনটার উপরে B1 লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করি, একইভাবে এই BC ছোট হয়ে যেই B2 তে পৌঁছাতে চাচ্ছিল সেই জায়গায় এই BC লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করি। লাইনগুলা ফলো করো। এবার এই স্ট্রেট লাইন যেটা, সেটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা হচ্ছে AB এর লম্বা হয়ে যেখানে যে যাইতে চাইছিল সেই B1 পয়েন্টের AB লাইনের উপরে পারপেন্ডিকুলার। একইভাবে এই স্ট্রেট লাইনটা হচ্ছে তোমার BC ছোট হয়ে B2 তে যেখানে যাইতে পৌঁছাতে চেয়েছিল সেই B2 থেকে BC এর উপরে পারপেন্ডিকুলার, এবং এই স্ট্রেট লাইনটা এবং এই স্ট্রেট লাইনটা B4 এ ইন্টারসেক্ট করে। ঠিক আছে, B4 এ ইন্টারসেক্ট করে। এখন লক্ষ্য করো যে আসলে এই ভ্যালুগুলা কেমন আমরা যদি একটু খেয়াল করি, ভ্যালুগুলা হলো অফ দ্য অর্ডার অফ 11.3 ইন্টু 10⁻³ সেটা কোনটা? এই ভ্যালুটা। এবং BC যেটা এই যে এইটুকু সেটা হলো 10.3 ইন্টু 10⁻³ এখন আমি সিম্পলিফাইড হিসাবের জন্য যেই অ্যাপ্রক্সিমেশন করতেছি সেটা হলো এই জায়গা থেকে তাকে আমি এখানে সরায় আনিছি। কাজেই বুঝতেই পারতেছো যে এখানে এই ছবির দিকে যদি আমরা লক্ষ্য করি, এই বা আসলে ভার্টিক্যাল ডিফরমেশন কতটুকু, এখান থেকে এইটুকু। আবারও একটু জুম করি সহজে দেখার জন্য। এই জায়গাটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে বি পয়েন্টটা ভার্টিক্যালি কত সরবে। বি পয়েন্টটা রিয়েলি সরবে এখান থেকে এই জায়গায় আসবে। আমি আপাতত হিসাব সহজ করার জন্য এটাকে আমি ধরে নিব B4, তারপরে আবার এটাকে আমরা প্রয়োজন মতো ব্যবস্থা নিব আর কি, আবার কারেকশনের জন্য। তাহলে এইটুকু যদি আমি করতাম তাহলে ভুলটা কতটুকু হইতো? ভুলটা হয়তো এই লেন্থটা এবং এই লেন্থের মাঝে ভার্টিক্যাল যেই পার্থক্য সেটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এররের পরিমাণটা আর কি, এইরকম অ্যাপ্রক্সিমেশনে। বাট আপাতত এইটা করা ছাড়া এটাকে সলভও করা যাচ্ছে না, সেই জন্য আমরা এই সলিউশনে যাব আর কি। তাহলে এখন আমরা বের করার চেষ্টা করব যে B4 এর ভ্যালুটা কত। ঠিক আছে, B4 বের করতে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে ডান দিকটা দেখো, কিছু ছবি, একটা ছবি আছে স্লাইডের ভিতরে, স্লাইডের ডান দিকে দুইটা ছবি আছে, দেখা যাচ্ছে? এই সিআর, এই এখন আমার কার্সার যেখানে ঘুরতেছে অরিজিনাল প্রবলেমের ছবি, নিচে আগের পাতার ছবি, এটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে ফাইন, দেখা যদি যায়। এখন আমরা এই ছবিটা কিভাবে আঁকলাম সেটা বোঝার চেষ্টা করি ডান দিকের দুইটা ছবি থেকে। ঠিক আছে, এই দেখো এই লাইনটা BB1, এই লাইনটা হলো এই লাইনটা, আর BB2 এই লাইনটা হলো এই লাইনটা, এবং BB4 এই লাইনটা হলো এই লাইনটা। তাহলে আমি এইটুকু জায়গার থেকে আসলে ব্লো আপ করে এই ছবিটা এঁকেছি, বা বইতে এঁকেছে, প্রিসাইজ টু বি প্রিসাইজ আর কি, আমি তো আঁকি নাই, পবন সাহেব এঁকেছিলেন। তো এইটুকু জায়গাকে ব্লো আপ করে বা এইটুকু জায়গাকে জুম আপ করে এই ছবিটা আঁকা হয়েছে, যেখানে এটা হলো এটা, এটা হলো এটা। তাহলে এখন দেখো এই অ্যাঙ্গেলগুলা যেটা বললাম যে দেওয়া থাকতেও পারে, না দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকলে তোমার সুবিধার জন্য তুমি হিসাব করে নিবা। এই অ্যাঙ্গেলগুলা কিভাবে আছে? এই হরাইজন্টাল লাইনের উপরে 26.6, নিচে 45। তাহলে দেখো এই লাইনটা কোনটা? এই লাইনটা হচ্ছে এই লাইনটা। তাহলে এই লাইনটা কত? 45। আর এই লাইনটা কি? এটার লাইনটা, তাহলে এটা হচ্ছে কত? 26.6। তাহলে এই লাইনটা হচ্ছে 26.6। বোঝা গেল এই অ্যাঙ্গেলটা কোথায় নিয়ে বসালাম এই ছবির থেকে? এইটার ইনক্লিনেশন ছিল 26.6। তাহলে এই লাইনটাই তো এই লাইনটা, একই লাইন না এটা? তাহলে এই লাইনটাকে যদি পিছন দিকে আমি বাড়ায়া দেই হরাইজন্টালের সাথে, এটা হলো 26.6, এই লাইনটাই হচ্ছে এই লাইনটা। তাহলে এই যে 45 ডিগ্রি হরাইজন্টালের সাথে এই এখানে একটা হরাইজন্টাল টানলে এই 45 ডিগ্রি হলো সেটা। কাজে এই ছবি, এই তিনটা ছবি যদি একসাথে দেখো, তিনটা ছবি একসাথে দেখলে অ্যাঙ্গেল নিয়ে আর কোনো
মানে সমস্যা থাকার কথা না যে এই 26.6 কোথা থেকে আসলো এই ছবির মধ্যে, বা এই 45 কোথা থেকে আসলো। এটা এই তিনটা ছবি যদি একসাথে দেখো তাইলেই এটা তোমরা বুঝে ফেলতে পারবা। এবং যেহেতু তোমাদেরকে কাছে বইও আছে এবং এই ক্লাস নোটও আছে, কাজেই এটা বুঝতে না পারার কোনো কারণ নেই। এটা পিওরলি জিওমেট্রি বোঝার জিনিস, এবং এটা বুয়েটের স্টুডেন্ট হওয়া লাগে না এই অ্যাঙ্গেলটা এখানে বসানো বা এই অ্যাঙ্গেলটা এখানে বসানোর জন্য। ফাইন, এখন দেখো আমরা যেটা করি, BB4 লাইনটা যোগ করি। যোগ করে মনে করো যে এটাকে আমরা বললাম θ1 অ্যাঙ্গেল, এটাকে বললাম θ2 অ্যাঙ্গেল। তাহলে এখন খেয়াল করো আমরা লিখতে পারবো কি? আমরা লিখতে পারবো এখানে এই অ্যাঙ্গেল, এই একটা স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন। তাহলে এই দুইটার মাঝে অ্যাঙ্গেল যেটা কত, এই যে এটাকে পিছন দিকে বাড়াও আর এটাকে এই দিকে বাড়াও, তাহলে এই সাইডে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সেটা না? দুইটা লাইন ক্রস করলে কি হয় তোমার? এগুলাকে কি বলে ভুলে গেছি বাংলায়, বিপ্রতীপ কোণ নাকি? দুইটা লাইন বলে। তাহলে এই 26.6 আর 45 যোগ করলে যা হয় সেটা হলো কি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা, সেটাই দেখানো আছে এই অ্যাঙ্গেলটা এটা। এখন তাহলে এখন আমরা লিখতে পারবো কি? দেখো, যে কোনো একদিক থেকে যদি লিখি, এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা সমান কত? 180 ডিগ্রি না? এটা একটা তো স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইনের এক সাইডের সবগুলা অ্যাঙ্গেলের সামেশন কত? 180 ডিগ্রি। তাহলে θ1 প্লাস θ2 প্লাস 26.6 প্লাস 45 সমান কত? 180 ডিগ্রি। এটা নিয়ে তো কোনো আপত্তি থাকার কথা না। তাইলে এখান থেকে আমরা লিখতে পারবো কি, θ2 সমান কত হবে? 180 থেকে এটা বিয়োগ করি, এটা বিয়োগ করি, আর এটা বিয়োগ করি, তাইলে তো এই θ2টা পাওয়া গেল। এটা পুরাটা মিলে সবগুলো মিলে 180, তাহলে 180 থেকে এই বাকি তিনটা বিয়োগ করে দিলে θ2 পাওয়া যাবে। তাহলে আমরা সাইড ট্রান্সফার করে লিখলাম θ2 সমান এটা। কাজে এইটাতেও কোনো আপত্তি থাকার কথা না। এবার আবার ফিরত আসো এই ছবিতে। এই ছবিতে যদি ফিরত আসো, দেখো আমরা এই ছবিটা আঁকছিলাম কিভাবে। শুরুতে এই যে এই ছবিটাতে ফিরত আসো, আমরা কি করেছিলাম, এটা বড় হয়ে যেখানে যায় সেখান থেকে পারপেন্ডিকুলার ড্র করছিলাম এই স্ট্রেট লাইনটা, আর এটা ছোট হয়ে যেখানে আসছিল সেখান থেকে পারপেন্ডিকুলার ড্র করছিলাম এই স্ট্রেট লাইনটা, এবং এই দুইটা পারপেন্ডিকুলারের ইন্টারসেকশন পয়েন্টটা ছিল B4। তার মানে কি, এটা 90 ডিগ্রি, এই যে এটা, এবং এখানেও পারপেন্ডিকুলার ড্র করেছিলাম আমরা, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে এই দুইটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই ছবির দিকে তাকাও, ডেল্টা বিসি মানে কি? বিসি মেম্বার যতটুকু ছোট হয়েছিল এটা সমান কি লেখা যাবে? এটা হচ্ছে θ2 ভূমি বাই অতিভুজ cos of θ2, তাই না? ভূমি বাই অতিভুজ cos of θ2। তাহলে এটাকে যদি আমি বলি ডেল্টা, তাহলে এটা সমান লেখা যাবে ডেল্টা cos of θ2। এটাকে যদি আমি বলি ডেল্টা, তাহলে কি লিখতে পাবো? এটা সমান ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কি? cos of θ1। এটার নাম যদি BB4 এর নাম যদি হয়, BB4 এর নাম যদি হয় ডেল্টা, তাহলে BB1 সমান কত? ডেল্টা cos of θ1, তাই না? ডেল্টা cos of θ1। আর BB1টা কি? BB1টা হচ্ছে মেম্বার AB যেটা ছিল সেটার ডিফরমেশন, তার মানে ডেল্টা AB যেটা। তাহলে ডেল্টা AB সমান সমান কি? ডেল্টা cos of θ1, আর ডেল্টা BC সমান কি? ডেল্টা cos of θ2। তাহলে এটাও আমরা লিখতে পারি, এটাও আমরা লিখতে পারি। এই পর্যন্ত কোনো আপত্তি আছে কিনা যা বললাম বলো? জিওমেট্রিক কথাবার্তা বলছি, অঙ্কের আসলে এমন কিছু এখানে নাই। তুমি জিওমেট্রিক ম্যানিপুলেশন বুঝো কিনা সেটাই এই অঙ্কের মেইন জিনিস আর কি, নাথিং এলস। এমন কোনো মানে হাই এন্ড কোনো থিওরি এখানে নাই। এখানে শুধু PL/AE একটা ইকুয়েশনই আছে। আর যেসব জ্যামিতি আমি দেখাচ্ছি ডেফিনেটলি এখন হয়তো করোনার জন্য বন্ধ থাকতে পারে, বা আমি যেরকম অনলাইনে ক্লাস নিচ্ছি তোমরাও হয়তো অনেকে এরকম অনলাইন ক্লাস নাও, এবং সেটা যদি হয়ে থাকে প্রতিদিন বিকাল বা সন্ধ্যায়, আমার ধারণা এইসব জ্যামিতি তোমরাও পড়াও আর কি। ঠিক আছে, তাহলে সাইন কসের ইউজ গুলা দেখিয়েছি, এবং আজকে যেহেতু টাইম শেষ হয়ে গেছে আমি অঙ্কটা আর প্রসিড করছি না। আগামী দিন আমরা এটাকে বাকিটুকু শেষ করব। বাট যেটা বলতেছি, এই জিওমেট্রিক যে ম্যানিপুলেশন গুলো আমি দেখালাম এগুলা একটু দেখে নিবা, তাহলে আগামী দিন আমরা এই অঙ্কটা শেষ করে এবং এর পরে যা আছে সেগুলো আমরা দেখে ফেলতে পারবো আর কি। সো আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। সময় মতো আমি ভিডিওগুলো আপলোড করে দিব আর কি। ওকে, আর যেটা করবা সেটা হলো যে সিআর কে দায়িত্ব দেওয়া হয়েছে
ক্লাস টেস্টের ব্যাপারে সে ব্যবস্থা নিবা এবং আমার সাথে কমিউনিকেট করবা, ঠিক আছে? ওকে স্যার, আমি আজকে রাত্রে আপনাকে কল হ্যাঁ, দিব। আজকে রাত্রে আমাকে যোগাযোগ করে জানাবা। ওকে, থ্যাংক ইউ অল।